রাজনীতি, ধর্ম এবং বাংলাদেশের সর্বোপরি স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে হেফাজতে ইসলাম বাংলাদেশের অভূতপূর্ব উত্থান ঘটে। যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগকে কেন্দ্র করে নাস্তিকবাদের আস্ফালন শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন মুরতাদ ব্লগার চক্র যখন শাহবাগের চত্বরে বেলেল্লাপনার আসর জমিয়ে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করবার পায়তারা চালায়, যেই মুহূর্তে আল্লাহ এবং তার রাসূল সহ ইসলামের সকল মৌলিক ভিতগুলোকে কথার বাণে জর্জরিত করবার এক অপতৎপরতা এবং অপপ্রয়াস পরিচালিত হয়, যেই সময়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের অবশিষ্ট চিহ্নটুকু মুছে ফেলবার জন্য আগ্রাসী ভিনদেশী দালাল চক্র শাহবাগের একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমরা তখন নিদারুণ অসহায়ভাবে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা লক্ষ্য করেছি, তখন বাংলাদেশে দুটি সরকার যুগপৎভাবে দেশকে পরিচালনা করত। একটি ছিল হাসিনা সরকার, আরেকটি ছিল ইমরান সরকার। যে কোনোভাবেই হোক নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে আসীন ছিল হাসিনা সরকার, কিন্তু ইমরান সরকাররা তারা আরেকটি দেশের তলবিবাহক হয়ে বাংলাদেশের ক্ষমতাকে তারা এমনভাবে নিয়ন্ত্রণ করত, এদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন প্রত্যক্ষ করেছে ইমরান সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠত, বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্ধনমিত হতো। ইমরান সরকারদের কথায় তখন বাংলাদেশের সচিবালয় বন্ধ হতো, বাংলাদেশের সচিবালয় খুলত। গোটা বাংলাদেশ তখন তার রাষ্ট্রযন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশি চক্রের ইশারায় পরিচালিত হতো। আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময়ে আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করছেন, সফর করেছেন। সেই রাষ্ট্রপতি ইমরান সরকারের সঙ্গে মিটিং করে, বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল। সচিবালয় অকার্যকর ছিল, সংসদ ভবন অকার্যকর ছিল, বঙ্গভবন, গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের বহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল। সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন, সফর করেছেন, সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানুষ পড়েছিল, ভাস্বর হয়ে আছে। এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে পড়লে আমাদের গা শিউরে উঠে। বাংলাদেশের যেখানে আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবরের আওয়াজে, যে দেশের সূর্য ডোবে আল্লাহু আকবরের পবিত্র আজানের ধ্বনিতে, সেই পবিত্র শাহজালালের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে, তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রতিটি থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকতো। যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত, শাহবাগী ইমরান সরকারদের দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম রাজপথে অবতীর্ণ না হতো, সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো। 5ই মের ঐতিহাসিক দিবসটি 5ই মের সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার প্রতিটি প্রবেশ মুখে হেফাজতের নেতাকর্মী, তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতার অবস্থানের মধ্য দিয়ে কার্যত সেদিন রাজধানী ঢাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে। হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ উপায়ে রাজধানী ঢাকার প্রবেশ মুখের 6টি স্পটে শান্তিপ্রিয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করার পর
আল্লামা আহমদ শফীর নির্দেশে ঢাকার কেন্দ্রের দিকে মার্চ করা হয়। শাপলা চত্বরে গিয়ে বিকাল নাগাদ জমায়েত হয়। লক্ষ লক্ষ মানুষের অগণিত জনস্রোত দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব গণজাগরণ, যে দৃশ্য ইতিপূর্বে কোনোদিন বাংলাদেশ দেখেনি। কত লক্ষ মানুষ সেদিন শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, সাংবাদিকরা পর্যন্ত তার সঠিক পরিসংখ্যান করতে ব্যর্থ হয়েছে। অসংখ্য অগণিত অজস্র মানুষের মহামিলন ঘটেছিল সেদিন শাপলা চত্বরে। তারপরের ইতিহাস এদেশের মানুষ জানে, তারপরের ইতিহাস বিশ্ব ইতিহাস জানে, তারপরের ইতিহাস বিশ্ব মিডিয়া দেখেছে, তারপরের ইতিহাস রক্তঝরা ইতিহাস, তারপরের ইতিহাস মর্মান্তিক ইতিহাস, তারপরের ইতিহাস বুলেটের আঘাতে জাগ্রত জনতা, ইমানদার তাওহীদি জনতার অমিত তেজকে নিভিয়ে দেওয়ার ইতিহাস।